আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ১২৮ পেজ নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে আমরা ১২৯ পেজ এবং ৩০ পেজ নিয়ে কথা বলব। প্রথমত এখানে বলা হচ্ছে যে, লক্ষ্য করো যে চিত্র 6.3 এ শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে শিক্ষক দাঁড়িয়ে ছিল এবং সাইডে আমাদের শিক্ষার্থীর যে স্থানাঙ্ক বা অবস্থান সেগুলো আমরা নির্ণয় করেছি। আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে জানতে হয়। যেমন কোনো শিক্ষার্থীর অবস্থান কোথায়, তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে। অর্থাৎ শিক্ষক ছিল, আমরা যদি দেখি, এখানে কিন্তু আমাদের শিক্ষক ছিল মূল বিন্দুতে। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু ওদের অবস্থান নির্ণয় করা হয়েছে। অর্থাৎ শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছিল এখানে। তাহলে আমরা যদি এখন এই জায়গায় একটু দেখি, সেই ক্ষেত্রে কি বলছে যে নির্ণয় করা হয়েছে। ওকে, এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে, যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। আমি যে কথাটি বললাম এইটাই। তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূল বিন্দু। যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে তোমার অবস্থান হবে মূল বিন্দু। তার মানে যার সাপেক্ষে আমরা বের করব, আমার সাপেক্ষে বের করলে আমার অবস্থান হবে মূল বিন্দু। মূল বিন্দুতে অরিজিন বা এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে, এটা কিন্তু আমরা আগে জেনেছি যে এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এবং এই লাল রেখাটা যদি এক্স অক্ষ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জায়গায় এই দুই রেখা ছেদ করবে সেটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু হবে বা অরিজিন হবে। অরিজিন বা মূল বিন্দু। মূল বিন্দু অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কুটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির এই জায়গাটুকু, স্থানাঙ্ক জ্যামিতি আমরা কাকে বলে, এই বিষয়টা খুবই ভালোভাবে আমরা আয়ত্ত নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আয়ত্ত যাতে আমাদের আসে, এই জন্য 3 4 5 বার, প্রয়োজনে 10 বার পড়ে ফেলবো। যে কি বলছে, যে এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কুটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। তার মানে এই জায়গা থেকে আমাদের যদি বলে যে স্থানাঙ্ক জ্যামিতি কি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এইটুকু লিখতে হবে। আচ্ছা, ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্তে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। তাহলে কে? রেনে দেকার্তে। ওই যে ওনার ছবি দেওয়া আছে এখানে। ইনি হচ্ছে ফরাসি গণিতবিদ। ফরাসি গণিতবিদ। আর উনি হচ্ছে দার্শনিকও ছিল, দার্শনিক ছিল, গণিতবিদ ছিল, এই এবং বিজ্ঞানীও ছিল। তার নাম হচ্ছে রেনে দেকার্তে। আর এই রেনে দেকার্তে কি করেছেন? এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। তারই নাম অনুসারে জ্যামিতির এই শাখাটি কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিতি। ওকে, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। ওকে, ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু, যেমন 5 4 বিন্দুতে পৌঁছাতে চাও। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে 50 বিন্দুতে পৌঁছানোর পর ওয়াই অক্ষের সমান্তরালে 4 একক দূরত্ব অতিক্রম করবে বা করে 5 4 বিন্দুতে পৌঁছাতে পারো। ওই যে আগের কথাই চলে আসছে আবার। আপনি যদি 5 4 বিন্দুতে যান, তাহলে এক্স অক্ষ বরাবর 5 আসবেন, মানে 50 বিন্দুতে আসবেন। উপরে তার ওঠেন নাই, তার মানে ওয়াই এর মান তো এখানে 0। এই পয়েন্টে কি ওয়াই এর মান 0 না? আর এই পয়েন্টে এক্স এর মানটা হচ্ছে 5। এই পয়েন্টে এক্স এর মানটা কি? 5। মানে এই যে এক্স এর মান 5। আবার উপরের দিকে যাচ্ছেন, তার উপরের দিকে কতটুকু গেছেন? 4। তার মানে ওয়াই সমান 4। তার মানে এই পয়েন্টের নাম P54। এই কথা বলছে। 5 4 বিন্দুতে পৌঁছাতে পারো। আবার অন্যভাবে, প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 4 একক, অথবা আপনি এই দিক দিয়ে চাইলেও যেতে পারেন। প্রথমত ওয়াই অক্ষ বরাবর গেলেন, কতটুকু যাবেন? যেহেতু বিন্দু হচ্ছে 5 4, তার মানে প্রথমত এটা হচ্ছে ওয়াই এর মান বা কুটির মান। তাহলে কুটির দিকে আমরা প্রথমত 4 একক যাব, এরপরে আমরা এক্স এর দিকে 5 একক যাব। একইভাবে এই কথাই বলছে। এখানে কিন্তু কুটিরতে যখন আসবেন, তখন প্রথমত 0 4 এ আসতে হবে আপনাকে। কারণ কি? আপনি এই দিকে যাচ্ছেন, উপরের দিকে যাচ্ছেন। তাহলে উপরে যে গেছেন, এটা কি আপনি এই এক্স অক্ষের দিকে আসতেছেন? না, এক্স অক্ষের দিকে যান নাই। তার মানে এক্স এর মানটা কিন্তু এখানে 0। এদিকেও কিন্তু নাই। আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমি যখন উপরে উঠতেছি, তখন তো এদিকে যাই নাই আমি।
যদি এদিকে যাইতাম তাহলে তো এক্স এর মান থাকতো। তো আমি যদি এই পয়েন্টে আসি, তাহলে এই পয়েন্টে আসলে শুধু এইটুকু ধরেন হচ্ছে 4। আর এইটুকু যদি 4 হয় তার মানে আমি শুধু 4 উপরের দিকে উঠছি। তাহলে উপরের দিকে ওঠা মানে কি? পরেরটা অর্থাৎ কুটিটা হচ্ছে 4। তাহলে এক্স এর মান হচ্ছে 0। সেই কথাই বলছে যে 0, 4 বিন্দুতে পৌঁছানোর পর এক্স অক্ষের সমান্তরাল 5 একক দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই এক্স অক্ষের সমান্তরাল 5 একক যাবে, অর্থাৎ এক্স এর দিকে 5 একক যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? 5, 4 বিন্দুতে পৌঁছাতে পারবো। তাহলে আমরা দুই ভাবে ওই জায়গায় যেতে পারতেছি। অর্থাৎ প্রথমে এক্স অক্ষ বরাবর আসতে পারবো, তারপরে ওয়াই এর দিকে যাব, অথবা ওয়াই এর দিকে যাব, তারপরে এক্স এর দিকে আমরা আসবো। তাহলে আমাদের রাস্তা হচ্ছে দুইটা। ওকে, এখন এখানে বলছে যে পথ দুইটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে, অর্থাৎ অক্ষদ্বয় এবং পি বিন্দু থেকে অক্ষদ্বয়ের উপর লম্ব রেখাদ্বয় একটি আয়তক্ষেত্র উৎপন্ন করে বা আয়ত উৎপন্ন করে। এই জন্য কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। তার মানে সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে এই যে এই গ্রাফটা একটা আয়তকার ক্ষেত্র তৈরি করে, এই জন্য এটাকে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক। এখন কি বলছে? চিত্র 6.3 এ শ্রেণীকক্ষে শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন। যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন? এই অবস্থায় ছোট একটি কাজ করে খুব সহজে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায়। যা করতে হবে তা হলো এক্স অক্ষের সংখ্যা রেখাকে বাম দিকে। আচ্ছা, 129 পেজ আমাদের শেষ, আমরা এখন পরের পেজে যাব। এই যে এখানে দেওয়াই আছে, বর্ধিত করতে হবে। সংখ্যা রেখায় 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং ক্রমান্বয়ে ছোট হতে থাকে। আচ্ছা, আমি এই বিষয়টা আপনাকে এমনভাবে ক্লিয়ার করব যে আপনার আর নেক্সটে কোনো প্রবলেম হবে না আশা করা যায়। 129 পেজ কিন্তু আমাদের শেষ। এই পেজে কিন্তু আর কিছু নেই। আমরা এখন 130 পেজে, যে একদম শিক্ষককে মাঝে রেখে কিভাবে বের করব এই বিষয়টা আমি আইডেন্টিফাই করব। কি বলছে? এখানে বলছিল যে এক্স অক্ষের সংখ্যা রেখাকে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায়। যা করতে হবে এক্স অক্ষের সংখ্যা রেখাকে বাম দিকে বর্ধিত করতে হবে। ফাইনালি যে বিষয়টা ছিল, এই জায়গায় ছিল আমাদের শিক্ষক, প্রথমত এটা যে মূল বিন্দু। তাহলে বলছে এই শিক্ষকের এই জায়গা থেকে বাম দিকে এক্স অক্ষকে বর্ধিত করতে হবে। বাম দিকে 0 থেকে বাম দিকে সংখ্যাগুলো হবে ঋণাত্মক, আবার এখান থেকে নিচের দিকে বর্ধিত করতে হবে। এটা হচ্ছে ওয়াই না, এটা হচ্ছে এক্স। তার মানে এক্স এর বাম দিকে শিক্ষক যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে বাম দিকে আসলে ঋণাত্মক হবে, আর নিচের দিকে ওয়াই অক্ষকে নিচের দিকে নিয়ে যাইতে হবে, নিচের দিকে ঋণাত্মক হয়ে যাবে। ক্লিয়ার? যারা বোঝে না তাদের কাছে তো কঠিন লাগবে, তাই না? এই জন্য তো ভালোভাবে বোঝাতে হবে। সবার ব্রেন কিন্তু এক না, এই জন্য আমাকে একটু ধীরে ধীরে বোঝাতে হবে। তাহলে বাম দিকে আমরা এক্স অক্ষের 0 থেকে সংখ্যারেখা 0 এর বাম দিকে সংখ্যাগুলো ঋণাত্মক হবে এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকবে যত বাম দিকে আসবে। যেমন এখানে -1, এর পাশে -2, এরপর পরে -3, এরপরে -4। এদিকে যত যাবে তত কমে আসবে, তত ছোট হতে থাকবে। এখানে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1। -1ই সবচেয়ে বড়, তারপরে -2 হচ্ছে ছোট, দেখতে বড় মনে হচ্ছে কিন্তু আসলে ছোট। যত বড় ঋণাত্মক থাকবে ততই আসলে ছোট। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি একইভাবে ওয়াই অক্ষের সংখ্যা রেখাকে নিচের দিকে বর্ধিত করবে। এই বর্ধিত সংখ্যা রেখায় 0 এর নিচের দিকে সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো নিচের দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। একই কথাই বলছে। তার মানে যত নিচের দিকে যাবে -1, -2, -3, -4 এভাবে কিন্তু যাবে। আর যত নিচে যাবে ততই ছোট হবে। ওকে, এখন কি একক কাজ? এই একক কাজটা আমরা সমাধান করি। এখানে কিছু বিন্দু ওরা দিয়ে দিয়েছে অলরেডি। 6.6 এ দেখানো শিক্ষকের অবস্থান, ওনার অবস্থান হচ্ছে 0, 0 সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে বলেন সি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা দেখি, এই দিকে আসছে সি বিন্দু, এইদিকে আসছে কত? 4.5। মানে 4 এও নাই, 5 এও নাই। একটু জুম করতে হবে এখানে।
এখন দেখেন কোথায় আছে, সি বিন্দুটা কোথায় আছে, 4 এও নাই 5 এও নাই। হ্যাঁ, তাহলে সি বিন্দু যদি 4 এও না থাকে 5 এও না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আছে কোথায়, ও একদম 4 এবং 5 এর মাঝে আছে। তার মানে এটা 4.5। তাহলে সি বিন্দুর ভুজ হচ্ছে 4.5, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, কালো পেন দিয়ে লিখি, কালো পেন দিয়ে লিখি 4.5। আচ্ছা, এখন উপরের দিকে কতটুকু উঠছে দেখি। এটা হচ্ছে আপনার 1, এটা হচ্ছে আপনার 2, এইটা হচ্ছে আপনার 3, এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। তার মানে 3 আর 2 এর মাঝে, তার মানে 2.5। 3 এবং 2 এর মাঝে 9 2 9 3, তার মানে 2.5। তাহলে আমরা এখানে 2.5 লিখতে পারবো। এবং ফাইনালি আমরা সি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, সেটা হচ্ছে 4.5 কমা 2.5, 4.5 কমা 2.5। ক্লিয়ার? অনুরূপভাবে আমরা এইচ যদি দেখি, আরেকটা বের করি। এইচ বিন্দুটা কোথায় আছে, এইচ বিন্দুটা এই যে এইচ বিন্দু। এইচ বিন্দু এমন একটা জায়গা আছে দেখেন, এটা তো মূল বিন্দু তাই না, এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, 0 0 বিন্দু। তাহলে এইচ এমন একটা জায়গা আছে যে এই দিকেও যায় নাই, এই দিকেও যায় নাই, সে একদম এক্স এর যে ভুজ যেটা, সেটা কিন্তু একদম জিরোতে আছে। তার মানে একটু যদি এগিয়ে থাকতো তাহলে এক্স এর কিছু একটা মান পাইতাম আমরা, বাম দিকে গেলেও এক্স এর কিছু একটা মান পাওয়া যেত। কিন্তু এই এমন একটা জায়গায় আছে যে ডান দিকেও নাই বাম দিকেও নাই, তার মানে এক্স হচ্ছে এখানে 0, তার মানে ভুজটা হচ্ছে 0। ভুজটা কি এখানে 0? ক্লিয়ার? তার মানে ভুজ হচ্ছে এখানে 0। তাহলে ভুজ যদি 0 হয়, আর কুটি কত, কুটি মানে কি, উপরে উঠছে না নিচে নামছে, এই বিষয়টা মানে ওয়াই এর মানটা বের করবো আমরা, ওয়াই কতটুকু। তাহলে আমরা দেখতেছি নিচের দিকে, তার মানে মাইনাস ওয়াই, নিচে গেলে তো মাইনাস, মাইনাস ঋণাত্মক মান। সেক্ষেত্রে কতটুকু গেছে, 5 এবং 6 এর মাঝামাঝি আছে, তার মানে -5.5, -5.5, মানে 5 এবং 6 এর মাঝামাঝি। 5 যদি হইতো -5 লিখতাম, অথবা 6 যদি হইতো তাহলে -6 লিখতাম, কিন্তু এমন জায়গা আছে মাঝামাঝি, তার মানে ওয়াই এর নিচের দিকে গেছে, যার কারণে মাইনাস, আর 5 -5.5, তার মানে -5.5। তার মানে আমরা ফাইনালি এইচ পেয়ে গেলাম 0, -5.5। ক্লিয়ার? এখন এনটা দেখতে হবে। এন, এন কোথায় আছে বলেন? এন এই দিকে আছে 5 এবং 6 এর মাঝামাঝি, এই যে 5 এবং 6 এর মাঝামাঝি। আমি আরো একটু জুম করি, এই যে এন এর মানটা কোথায় আছে, এখান থেকে এদিকে আসছে, এক্স এর দিকে আসছে, কোথায় আছে, 5 এবং 6 এর মাঝামাঝি, তার মানে 5, এন এর মান হচ্ছে 5.5, মানে ভুজ। আর কোটি কোথায়, মানে নিচের দিকে গেছে, তার মানে মাইনাস, কোথায় আসছে, নিচের দিকে কতটুকু নিচে আসছে, এই যে দেখেন -7 এ কিন্তু চলে আসছে, এই যে -7 এ চলে আসছে, তার মানে কোটি হচ্ছে -7, তার মানে কোটি হচ্ছে -7। তাহলে ফাইনালি আমরা এনটা পেয়ে গেলাম, এনটা পেয়ে গেলাম 5.5, -7। এভাবে কিন্তু বাকিগুলোকে আমাদের বের করতে হবে। অনুরূপভাবে আমরা যদি এম দেখি, এম পাবো হচ্ছে, আপনি এখন হিসাব করে দেখবেন, এম পাবো 6.5, আপনি একটু নিজে একটু দেখে ফেলেন। আর এটা পাবো 0, কোটি পাবো 0, এম, এই যে এম, এম এইটা না, এম শুধু ডান দিকে আসছে, মানে এক্স, এক্সটুকু আসছে 6.5, 6 এবং 7 এর মাঝে, উপরে উঠে নাই নিচেও নাম নাই, তার মানে ওয়াই এর মানটা 0, ওয়াই এর মানটা কি 0, তার মানে 6.5, 0। ফাইনালি এম আমরা পেয়ে গেলাম 6.5, 0। অনুরূপভাবে এ পাবো আমরা, অনুরূপভাবে আমরা এ পাবো, এ হচ্ছে এই যে এখানে আছে, তার মানে এ এইদিকে আসছে কতটুকু বলেন তো, এক্স এর দিকে আসছে 2 ঘর, 2 একক, আর উপরের দিকে গেছে হচ্ছে 5 একক, এটা হচ্ছে 5, এই যে 5। তার মানে এক্স এর দিকে আসছে, সেটা হচ্ছে এক্স এর ঘরে, ভুজের ঘরে বসাবো, কত ঘর আসছে, 2 ঘর আসছে। আর উপরের দিকে গেছে ওয়াই এর ঘর, মানে 5 একক, উপরের দিকে গেছে 5 একক, তার মানে 25, 25। তাহলে এ আমরা পাইলাম ফাইনালি 2,5। অনুরূপভাবে আমরা বি পাবো, বি পাবো 7.4,
তার মানে বি হচ্ছে 7 4। অনুরূপভাবে আমরা ডি পাবো 3 - 2। একইভাবে কিন্তু এগুলো বের করতে হবে। তাহলে ডি পাচ্ছি হচ্ছে 3 - 2। অনুরূপভাবে আমরা ই পাবো 4.5, ভুজ পাবো 4.5, আর এটা পাবো -3.5। তার মানে ই হচ্ছে 4.5, -3.5। অনুরূপভাবে এফ এফ আমরা পাবো 1 - 3। তার মানে এফ হচ্ছে 1, -3। জি আমরা পাবো -6, -6। তাহলে জি হচ্ছে -6, -6। একটু দেখি জিটা। জি দেখেন, জি কোথায় আছে? বাম দিকে আছে, রাইট? এক্স এর বাম দিকে আছে। এক্স এর ডান দিকে গেলে পজিটিভ, পজিটিভ এক্স। বাম দিকে আসলে নেগেটিভ এক্স। উপরের দিকে গেলে পজিটিভ ওয়াই, নিচে আসলে নেগেটিভ ওয়াই। তার মানে ডান দিকে ভুজ পজিটিভ, বাম দিকে ভুজ নেগেটিভ। উপরে কুটি পজিটিভ, নিচে কুটি নেগেটিভ। তাহলে জি এমন একটা জায়গা আছে যে এদিকে যায় নাই, তার মানে এক্স এর বাম দিকে আসছে। বাম দিকে আসছে মানে ঋণাত্মক দিকে আসছে। তার মানে বাম দিকে কতটুকু আসছে দেখেন, এই যে -6 আসছে। এই সোজাই তো, এই যে এই সোজা -6। আচ্ছা, তার মানে -6 হচ্ছে আপনার এক্স। আর ওয়াই, ওয়াই কি উপরে গেছে? না, নিচে নামছে। তার মানে নিচে নামছে মানে কি এই দিকে আসছে। তাহলে এইদিকে আসলে বলেন তো কতটুকু আসছে? জিটা কোথায়? এই যে এখানে না? তার মানে এইটা, এই যে -6 এ আসছে। এই যে -6, এটা কিন্তু -6। তার মানে এই এমন একটা জায়গায় জি আছে যে যার ভুজও -6, কুটিও -6, নিচের দিকেও -6, বাম দিকেও -6, দুটাই নেগেটিভ, দুটাই নেগেটিভ। তার -6, -6। অনুরূপভাবে আমরা আই পাচ্ছি -6, 0। তার মানে আই আমরা পাবো -6, 0। আর জে আমরা পাবো -6 + 6। তার মানে জে পাচ্ছি -6 + 6। জে কি বুঝাবো? আচ্ছা, যেটা একটু বুঝে দেই আপনাকে। জে কোথায় আছে একটু খুঁজে আগে দেখতে হবে, জে কোথায় আছে। এই যে জে এখানে আছে। তার মানে জে যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে একটা বিষয় দেখেন। প্রথমত সে এক্স এর মাইনাসের দিকে আছে, তার মানে কতটুকু আসছে? এই পয়েন্ট মানে এইটা, এইটা। তার মানে -6 পয়েন্ট আসছে, -6 এ আসছে, অর্থাৎ ভুজ ঋণাত্মক দিকে, তার মানে -6। এরপরে উপরে উঠছে, তার মানে উপরে ওঠা মানে কি ওয়াই এর পজিটিভ দিক। তাহলে ওয়াই এর পজিটিভ কতটুকু উঠছে দেখেন তো, এই যে পজিটিভ 6 পর্যন্ত গেছে, তার মানে +6। ওয়াই হচ্ছে +6, মানে কুটি পজিটিভ, আর হচ্ছে ভুজ হচ্ছে নেগেটিভ। তার -6, -6। এখন এল, এল আমরা পাবো 0.7, এল পাবো 0.7, এল পাবো হচ্ছে 0.7। ওকে, এগুলো মোটামুটি শেষ। এখানে একটা বিষয় লেখা আছে যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটি শূন্য এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য। বিষয়টা কি একটু বুঝে দেই। এক্স অক্ষের উপর অবস্থিত, এই যে এটা কি আপনার এক্স অক্ষ না? এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু থাকে, এই বিন্দুটা ধরেন, এই একটা বিন্দু পি, একটা বিন্দু। তাহলে এই বিন্দুটা তো এমন জায়গায় আছে যে এক্স অক্ষের উপরে আছে। এক্স অক্ষের উপরে আছে, তার মানে উপরে ওঠে নাই, নিচেও নামে নাই, শুধু এইটুকু এক্স এর একটা মান বা ভ্যালু আছে। ধরেন এইটুকু টু ডিস্টেন্স। কিন্তু ওয়াই তো উপরে উঠলো না, নিচেও নামলো না। তার মানে এই অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে আজীবন ওয়াই এর মানটা 0 থাকবে। এটাই বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটি শূন্য। কুটি মানে কি ওয়াই না? তাহলে ওয়াই শূন্য। আচ্ছা, এবং ওয়াই অক্ষের উপরের কথা বলেন, ওয়াই অক্ষ, এটা হচ্ছে আপনার ওয়াই অক্ষ। তার ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু আমি দিচ্ছি, যেমন এই বিন্দুটা। তাহলে ধরেন এটা হচ্ছে পি বিন্দু। তাহলে বলেন তো এইদিকে এক্স অক্ষ, এইদিকেও এক্স অক্ষের ঋণাত্মক দিক, এদিকে এক্স অক্ষের ধনাত্মক দিক, বা ভুজের ধনাত্মক, ভুজের ঋণাত্মক। আচ্ছা, ও এমন একটা জায়গা আছে যে এদিকেও আসে নাই, এদিকেও যায় নাই। তার মানে সে কোথায় গেছে? শুধু উপরে গেছে। কতটুকু গেছে আমরা জানি না, ধরে নিলাম 5। তার মানে এই জায়গাটাতে
এক্স প্রথমত আমরা নর্মালি কি লিখি, এক্স এর মান লিখি অর্থাৎ ভুজ লিখি। এই জায়গায় কি লিখবো, ভুজ, আর এই জায়গায় কি লিখবো, কুটি লিখবো। তাহলে ভুজ কত বলেন তো? ভুজ কিন্তু জিরো। ভুজ জিরো কেন? জিরো কারণ এদিকেও যায় নাই, এদিকেও যায় নাই, অর্থাৎ ডানেও যায় নাই, বামেও যায় নাই, এক্স অক্ষের সাথে কোনো সম্পর্কই নাই। এই জন্য এই এক্স এর জায়গায় জিরো বসবে, অর্থাৎ ভুজটা জিরো বসবে এবং উপরে যতটুকু গেছে সেটা বসবে 5। তার মানে এই ওয়াই অক্ষের উপরে ভুজ জিরো থাকবে। ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু, ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, কারণ ও তো ডান দিকেও যাচ্ছে না, বাম দিকেও যাচ্ছে না, শুধু ওয়াই এর দিকে যাচ্ছে। তার মানে ওয়াইটা ঠিক থাকবে আর এক্স এর মানটা জিরো হবে। ওকে, ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ শূন্য আর এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য। এই হচ্ছে। এখন আমরা দলগত কাজটা একটু সমাধান করে ফেলবো। নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নাও। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। 30 পেজ আমরা আলোচনা করলাম। আমরা এখন 131 পেজে দেখবো এই বিন্দুগুলো বসাতে বলছে। খুবই সহজ। আমাদের ইচ্ছা মতো একটা মূল বিন্দু নিব, ধরে নিলাম এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, আমরা আগে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারবেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিক, উপরের দিকে ওয়াই এর পজিটিভ দিক, নিচের দিকে ওয়াই এর নেগেটিভ দিক। এটা হচ্ছে প্রাইম। ওকে, এটা হচ্ছে প্রাইম। তার মানে এক্স প্রাইম মানে বুঝবো এক্স এর নেগেটিভ, ওয়াই প্রাইম মানে বুঝবো ওয়াই এর নেগেটিভ। আর উপরে হচ্ছে, আপনি চাইলে এখানেও নিতে পারেন, এই জায়গায় হতেও নিতে পারেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা আপনার। আমি এখানে আমার ইচ্ছা মতো, আপনাকে এভাবে আবার হিসাব করতে হবে না। অনেকে আমরা আছি যে স্যার কত ঘর নিয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এভাবে কত ঘরে স্যার এটা এক্স অ্যাক্সিস দিচ্ছে, এভাবে না, আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো নেবেন। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন প্রথমত যে মানটা আছে এটা একটু বসাবো। প্রথম মানটা দেওয়া আছে -3.5 5.5। আচ্ছা, -3.5 কোথায় বলেন তো? এক্স এর মানটা মাইনাসের দিকে আসবে, কতটুকু? -3.5। তার মানে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ভালোভাবে বুঝতে হবে। তার মানে 3 আর 4 এর মাঝামাঝি থাকবে। তার মানে এটা হচ্ছে -3.5। আর 5.5 পজিটিভ, তার মানে পজিটিভ ওয়াই, তার মানে উপরের দিকে যাবে। তার উপরের দিকে গেলে 5 ঘর যাবে উপরের দিকে। তার মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তার মানে 5 ঘর এবং 6 ঘরের মাঝামাঝি থাকবে। তাহলে 5 ঘর এবং 6 ঘরের মাঝামাঝি থাকবে। আর এদিকে থাকবে 3 এবং 4 এর মাঝামাঝি। পয়েন্ট যেহেতু আছে সেই জন্য আরকি। তাহলে 3 4 এর মাঝে হচ্ছে এইটা। 3 4 এর মাঝে হচ্ছে এইটা। ওকে। ধরে নেন এইটা মাঝামাঝি। মানে এইটা আরকি। আর এই বিন্দুর নাম, আর এই ঘরের ভিতরে এটা কত? 6, এটা হচ্ছে 5। তার মানে 5 আর 6 এর মাঝে 5.5। তার মানে এই পয়েন্টের নাম, এই বিন্দুটা এখানেই থাকবে। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে -3.5, 5.5। বুঝাতে পারছি আমি এটা? এদিকে এগুলো দাগ দেওয়ার প্রয়োজন নাই, এগুলো দাগ দেওয়ার প্রয়োজন না, জাস্ট মান আপনাকে বসাতে বলছে, তার মানে এগুলো দাগ দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এই দাগগুলো দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট বিন্দুটা বসায় দিবে। এরপর কি বলছে? -4 -4। তাহলে -4 মানে এক্স এর -4, তার মানে -4 এ আসেন। 1 2 3 4, তার মানে এটা হচ্ছে -4। নিচের দিকেও আসেন -4, তার মানে 1 2 3 4। তার মানে এই পয়েন্টের নাম হচ্ছে আপনার বি পয়েন্ট, আর এটা হচ্ছে -4 -4। আপনি চাইলে আপনার এগুলো একটু জায়গা বাড়ানোর জন্য আপনি চাইলে 2টা ঘর মিলে এক একক ধরতে পারেন আপনি।
তার মানে এই যে ২ টা ঘর মানে এক মানে কি বিষয়টা কি? যেমন আমি যদি এখানে ছোট্ট করে বুঝাই, তার মানে এই ২ ঘর মিলে আপনি ১ হিসাব করতে পারেন। আবার ২ ঘর মিলে ১ হিসাব করতে পারেন। আবার ২ ঘর মিলে তার একটু ডিসট্যান্সটা বাড়বে, দেখতে ভালো লাগবে গ্রাফ পেপারে। তার মানে যখন মানে আপনি যাবেন ২ ঘর কিন্তু আপনার হিসেবে কাউন্টে থাকবে ১ ঘর। যাই হোক এটা পরের বিষয়। তারপরেও কেউ যদি চায় এভাবে করতে পারবে। তার মানে আপনি যদি ১০ ঘর যান, তার মানে এই যে যেমন এখান থেকে আমি যদি হিসাব করি, এই যে ২ ঘর মানে ১, ২, ৩, ৪, ৫, ৬ মানে এই যে ৬। তার মানে আমি আসলে মূলত ১২ ঘর কিন্তু চলে গেছি এখানে। তার মানে আমি ধরলাম ৬। তার মানে ২ টা মিলে আমার হচ্ছে ১। এটা আরকি। জাস্ট। এরপরের বিন্দুটা আমরা 0, -5 বসাবো। তার মানে 0 হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে 0, তার মানে 0 তেই থাকবে। আর মাইনাস যেহেতু তার মানে y এর মানটা নিচের দিকে যাবে, -5.5 তাহলে -5.5 মানে কোথায় থাকবে? ৫ আর ৬ এর মাঝে। তার মানে এটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে আমরা যদি দেখি ৫ আর ৬ এর মাঝে থাকবে। ৬ কোনটা? এটা হচ্ছে ৬। আর এটা হচ্ছে আপনার ৫, এটা হচ্ছে ৪, এটা হচ্ছে ৩, এটা হচ্ছে ২, এটা হচ্ছে ১। তার মানে ৫ আর ৬ এর মাঝে অ্যাক্সিসটা 0, মানে এর কোথাও যায় নাই। তার মানে এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। একদম ৫ আর ৬ এর মাঝামাঝি সে থাকবে। তাহলে ৫ আর ৬ এর মাঝামাঝি মানে কোথায় থাকবে সে? এই বিন্দুতে থাকবে এটা। এই পয়েন্টের নাম হচ্ছে আপনার সি পয়েন্ট। এই পয়েন্টের নাম হচ্ছে সি পয়েন্ট। এটা হচ্ছে 0 -5.5 -50 -50 মানে এক্স এর মান মাইনাসের দিকে আসেন, এক্স এর মান মাইনাসের দিকে। তার মানে আমরা দেখছি এই পয়েন্টের নাম হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে আপনার -5। আর 0 মানে উপরে উঠবে না, নিচেও নামবে না। মানে এক্স এর ওয়াই এর মান যেহেতু 0, উপরেও যাবে না, নিচেও আসবে না। তার মানে এটাই হচ্ছে আপনার -50। তার মানে এই বিন্দুটার নাম হচ্ছে ডি, হচ্ছে -50, মানে এটা। এই জায়গায় আপনি লিখবেন, আপনি একটু বড় করে নেবেন, হ্যাঁ, বড় করে নেবেন। এভাবে 3.5 -5.5, 3.5 -5.5, তাহলে 3.5 কোথায় আসবে? এইটা হচ্ছে ১, ২, ৩, তার মানে 3.5 এই এই জায়গায় আসবে। আর পজিটিভ 5.5 নাকি? 3.5 -5.5 তার মানে নেগেটিভ। নেগেটিভ মানে নিচের দিকে যাবে। ওই যে 5.5 এখানে। তার মানে এটাই হচ্ছে আপনার আমরা যদি দেখি এদিকে আমরা 3.5 আসছি। তার মানে এখন যাব হচ্ছে 5 পয়েন্ট। তার মানে এই 5.5 মানে হচ্ছে এইটা। তাহলে এইটা এগুলো দাগ দিতে হবে না আপনাকে। ১, ২, ৩, 3.5 আর নিচে হচ্ছে 5.5। 5 এ গিয়ে তার মানে এই পয়েন্টের নাম এই যে কার্সরটা দেখেন, এই যে এটা হচ্ছে আপনার 3.5 দেন নেগেটিভ -5.5। তো 3.5 দেন মাইনাস নেগেটিভ 5.5। আর এটা ছিল মনে হয় আমাদের ডি। না, ডি না। এই পয়েন্টটা ছিল আমাদের ডি। এই পয়েন্টটা ছিল আমাদের ডি। আর এটা কোনো বিন্দুই ছিল না। আচ্ছা, এটা আমরা কি বের করলাম আসলে মূলত এই 3 পয়েন্ট ই বের করে ফেলছি। তার মানে এটা হচ্ছে আমাদের ই। ওকে, তারপর নেক্সট 3.5 মাইনাস 5.5, এটা মনে হয় ভুল করে দিয়েছে, একই জিনিস ২ বার দিয়েছে এফ। আচ্ছা, তার মানে এটাই ই, এটাই এফ। দ্বিতীয়ত তো অসুবিধা নাই না? ই এবং এফ এই দুটো একই জিনিসই। ই এবং এফ এই দুটো একই জিনিসই। 3.5 মাইনাস 5.5, হ্যাঁ, ই এবং এফ। এটাই 0, 1.5। জি হচ্ছে 0, 1.5। তাহলে জি কোথায় যাবে বলেন? জি হচ্ছে 0, 0, 1.5। এই কথাটার অর্থ কি? এক্স এর কোনো মান নাই। তার মানে এক্স এর ডান দিকেও আসবে না, বাম দিকেও যাবে না। শুধু 1.5 উপরের দিকে উঠবে, পজিটিভ 1.5। তার মানে এটা যদি 1 হয় তাহলে এই বিন্দুটা হচ্ছে 1.5। এই বিন্দুটা হচ্ছে 1.5। তার মানে এটা হচ্ছে 0, 1.5।
0.1.5। এই বিন্দুর নাম হচ্ছে জি। ওকে, আপনি নিজেই গ্রাফ পেপার নিয়ে 2 ঘর নিয়ে মানে 2 ঘর গেলে একক যাবেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে এবং অনেক বড় দেখাবে, সুন্দর দেখাবে। এরপরে আমরা যদি দেখি এখানে আছে কি চতুর্ভাগ। চতুর্ভাগ কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। 3 নম্বর ভিডিওতে আমরা কথা বলবো। দেখা হচ্ছে 3 নম্বর ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।